রণজয় রায়। এই গল্পের শুরু আমাদের এই পৃথিবী গ্রহে, কিন্তু এটা এই সম্পূর্ণ মহাবিশ্ব জুড়ে। এই বঙ্গদেশের কোনো এক কলেজের ছোট্ট একটা ক্লাসরুমে বসেছিল এই 18 বছরের রণজয় রায়। কিন্তু ক্লাসরুমে বসেও টিচারের দিকে তার নজর ছিল না। তার দুচোখ ফ্যানের হাওয়ায় উঠতে থাকা এক ঢাল চুল, আর তার পিছন থেকে উঁকি দেওয়া দুটি বড় কালো চোখ আর গোলাপি ঠোঁট। সেই মিষ্টি মেয়েটার দিকে তাকিয়ে রণজয়ের মনে হলো সে এই স্টুডেন্ট ভর্তি ক্লাসের মধ্যে বসেও কোনো শব্দই শুনতে পাচ্ছিল না। প্রিয়ার দিকে অপলক তাকিয়ে রণজয় তার চেয়ারটা শক্ত করে ধরেছিল, যেন সে এক্ষুনি হাওয়ায় উড়িয়ে যাবে। টিভির মিউচুয়াল ফান্ড অ্যাডের মতো তার হৃদয়ও যেন বলছিল, রোম্যান্টিক রিলেশনশিপস আর সাবজেক্ট টু সোশ্যাল রিস্ক। কিন্তু মন কি আর মানে? রণজয় তার ব্যাগ থেকে একটা লাল গোলাপ আর একটা কার্ড বের করে প্রিয়ার সামনে গিয়ে দাঁড়ালো, যা দেখে গোটা ক্লাস হতভম্ব হয়ে গেল। আর রণজয় সাহস করে প্রিয়ার দিকে গোলাপ ফুলটা বাড়িয়ে দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। একটা ধাক্কা দিয়ে দাঁতে দাঁত চেপে নিচু গলায় বলল, শাট আপ। রণজয় কিছুই বুঝতে পারছিল না। আর তখনই একটা গম্ভীর আওয়াজ এলো, এই যে মহানায়ক, সিটে এসে বসো তাড়াতাড়ি, ক্লাসের রেজাল্ট অ্যানাউন্স করতে হবে। এতক্ষণে রণজয় বুঝল টিচারকে দেখেই ক্লাস শান্ত হয়ে গিয়েছিল, আর সেও প্রেমের মায়া ত্যাগ করে চুপচাপ গিয়ে বসে পড়ল। একজন ছাত্র ছাড়া পুরো ক্লাস পাশ করেছে, আর সে হলো মহানায়ক রণজয় রায়। ম্যাথস টিচারের এই দ্বিতীয় গর্জনটি শুনে ক্লাসের সবাই হেসে উঠল, এমনকি প্রিয়াও। রণজয়ের স্বপ্নের জাহাজ ডুবে যাচ্ছিল তার লজ্জার সাগরে। প্রিয়ার সঙ্গে তার কেমিস্ট্রি ম্যাথসের গোলকধাঁধায় কোথায় যেন হারিয়ে গেল। আর সবচেয়ে দুঃখের কথা যে পুরো ক্লাসের মধ্যে প্রিয়াই তাকে দেখে সব থেকে বেশি হাসছিল। কিন্তু রণজয়ের দুঃসময় তখনও শেষ হয়নি। ম্যাথস টিচার তাকে একটা পেপার ছুঁড়ে দিয়ে বললেন, কাল এই পারফরমেন্স রিপোর্টে বাবা মাকে দিয়ে সই করিয়ে আনবে, বুঝেছ গাধা। কিন্তু রণজয়ের কানে শুধু বাজছিল প্রিয়ার হাসির শব্দ। যে হাসি রণজয়ের মনের বাগানে ফুল ফোটাতো, সেই হাসি আজ তার হৃদয়ের কুঁড়ে ঘরে আগুন ধরিয়ে দিচ্ছিল। রণজয় আর সহ্য করতে না পেরে ক্লাস বাইরে বেরিয়ে গেল। এবার আবার রিপোর্ট কার্ডে সইও করাতে হবে। বাড়িতে মা আর বোন তো আছে, কিন্তু বাবাকে আর কোথায় পাবে? কলেজের কেউ তো জানে না যে ব্যবসায়িক রণজয়ের বাবাকে পয়সা দিয়ে খুন করিয়েছিল। সেই জন্যই বোধহয় তখন থেকেই রণজয়েরও পড়াশোনায় কোনো আগ্রহ ছিল না। আরে, তুই আজ এত তাড়াতাড়ি চলে এলি যে? রণজয় বাড়িতে পা রাখতেই তার মায়ের রণজয়ও সঙ্গে সঙ্গে উত্তরে বলল, মা জানো আজ কি হয়েছে? আমাদের ম্যাথস টিচারকে আজ কলেজে কিছু গুন্ডা মারতে এসেছিল। সবাই বলছিল যে তার সঙ্গে নাকি কোনো এক মহিলার সম্পর্ক আছে। সে কি, তোদের ম্যাথস টিচার? তিনি তো শুনেছি বিবাহিত এক নিপাট ভদ্রলোক। মায়ের উদ্বেগ দেখে রণজয় সঙ্গে সঙ্গে ম্যাথস টিচারের দেওয়া কাগজটা বাড়িয়ে দিল। সেই তো মা, তুমি তো জানো। এখন নাও, এই কাগজটায় সই করো। এটা ম্যাথস টিচারের ক্যারেক্টার সার্টিফিকেট। এটাতে সব স্টুডেন্ট এবং তাদের বাবা মায়েদের সই করিয়ে প্রিন্সিপালকে দিতে হবে, না হলে ম্যাথস টিচারের চাকরি গেল আর কি। একসঙ্গে এতগুলো কথা বলে রণজয় মাকে পরখ করতে থাকল। আর প্রতিবারের মতোই এবারেও মা তার ফাঁদে পা দিলেন। মা সই করতেই রণজয় সেখান থেকে উবে গেল, যেমন টিভি সিরিয়ালে কাজ শেষ করে নারদ মুনি অদৃশ্য হয়ে যান। একটা দীর্ঘশ্বাস ফেলে সে তার ঘরের বিছানায় এমনভাবে শুয়ে পড়ল যেন এক্ষুনি কার্গিলের যুদ্ধ লড়ে এলো। কানে ইয়ারফোন লাগিয়ে বাংলা ব্যান্ড সবে চালিয়েছে, ঠিক তখন সে একটি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল, বাবা রণজয়। ভয়ে চমকে উঠে কিছু বুঝে ওঠার আগেই ডক্টর চাকির হলোগ্রাম রণজয়ের মোবাইল স্ক্রিন ফিরিয়ে তার সামনে হাওয়ায় ভাসতে থাকল। হলোগ্রামটা হঠাৎ দেখে রণজয়ের হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে গেল। আঙ্কেল, আপনার জন্য এক্ষুনি আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। আপনি এভাবে যখন তখন আমার সামনে চলে আসতে পারেন না। ততক্ষণে ডক্টর চাকির হলোগ্রামটা বীরের সমান উচ্চতার হয়ে গেছে। তিনি বলেন, তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিলেন,
তার জন্যই আজ আমি বেঁচে আছি, আর আজ তার ছেলেকে ম্যাথসে ফেল করতে দেখে খুব দুঃখ হয়েছে আমার। আপনি কি করে জানলেন? রণজয় কথাটা শুনেই ঘাবড়ে গেল। একজন কম্পিউটার সিস্টেমই আমার নখদর্পণে। তোমার জীবনের সব ঘটনাই আমি জানি রণজয়। তা তুমি চাইলে আমি তোমাকে এমনভাবে ম্যাথস পড়াতে পারি যাতে তুমি আর কোনো দিন ম্যাথসে ফেল করবে না। ডক্টর চাকির এই কথাটা রণজয়ের একেবারেই পোষালো না, আর তাই সে চুপ করে রইল। ডক্টর চাকি তারপর রণজয়কে বললেন, দেখো বাবু, পড়াশোনা করতে ভালো না লাগলে আমি তোমাকে আমার ল্যাবে একটা চাকরিও দিতে পারি। তাতে তোমার কিছু ইনকামও হবে, আর তুমি নতুন নতুন সব জিনিসপত্র শিখতেও পারবে। যেমন ধরো, তোমার কি জানা আছে যে আমাদের পৃথিবী একমাত্র গ্রহ নয় যেখানে প্রাণ আছে? রণজয়ের মনে হলো, এই রে, এমনিতেই আমার গ্রহদশা খারাপ চলছে, আর আঙ্কেল আমাকে নতুন গ্রহ নিয়ে জ্ঞান দিতে এসেছেন। যত উটকো ঝামেলা। রণজয় বুঝে গেল যে ডক্টর চাকির হাত থেকে রেহাই পাওয়া সহজ হবে না। তাই চারিদিকে দেখে নিয়ে ও মোবাইলটা ঘরের মধ্যে রাখা অ্যাকোয়ারিয়ামটার মধ্যে ফেলে দিল, আর অমনি মোবাইলের সঙ্গে সঙ্গে ডক্টর চাকির হলোগ্রামটাও বন্ধ হয়ে গেল। ওকে অবশ্য পরে মোবাইলটা টেবিল ল্যাম্পের তলায় রেখে শুকোতে হবে, কিন্তু আপাতত ডক্টর চাকির হাত থেকে মুক্তি পেয়ে খুশি হয়ে গেল রণজয়। পরের দিন ঘুম থেকে উঠেই রণজয় বুঝতে পারল যে আজ আবার ওর কলেজে যেতে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরোতে যেতেই ওর মা পিছন থেকে ডেকে বললেন, রণজয়, আজ তোর বাবার চলে যাওয়ার ঠিক 1 বছর পূর্ণ হলো। কথাটা শুনে রণজয় একটু থমকে গেল। তার মা বললেন, আমি জানি তুই এখনো মন থেকে তোর বাবার না থাকাটা মেনে নিতে পারিসনি, কিন্তু বাবা, পড়াশোনা শেষ করে তোকেই তো বাড়ির হাল ধরতে হবে। বিরক্ত লাগলেও মাকে তখনকার মতো থামাতে বুঝদারের মতো মাথা নাড়ল রণজয়। আর তারপরই রণজয় একটা বড়সড় ধাক্কা খেল যখন ওর মা দুটো 500 টাকার নোট হাতে ধরিয়ে দিয়ে ওকে সাপ্লিমেন্টারিটা দিয়ে দিতে বললেন, যাতে ফেল করার জন্য ওর 1টা বছর নষ্ট না হয়। তার মানে মা ওর ফেল করার ব্যাপারটা জেনে গেছে, আর তাও রণজয়কে এতটুকু বকাঝকা করেনি। রণজয় কাঁধ ঝাঁকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আসলে বাবার মৃত্যুর পর থেকে ওর আর কিছুতেই কিছু যেত আসতো না। ও যেন আমূল বদলে গিয়েছিল। পড়াশোনা থেকে শতহস্ত দূরে থাকত, আর বাস্তবকে অস্বীকার করার জন্য সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মেরে দিন কাটিয়ে দিত ও। সেদিনও মায়ের দেওয়া টাকাটা নিয়ে সে বন্ধুদের সঙ্গে মুভি দেখতে গেল। সারাদিন ফুর্তি করে সন্ধেবেলা বন্ধুদের নিয়ে বাড়ি ফিরে রণজয় দেখল বাড়িতে মায়ের সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে তার কাকা পিসিদের তুমুল অশান্তি চলছে। রণজয়ের পিসি চিৎকার করে ওর মাকে বলছিলেন, তুমি ভালো করেই জানো সুপ্রীতি যে এই বাড়িটা আমার বাবা বানিয়েছিলেন। এ বাড়িতে আমার আর আমার ভাইদের সমান অধিকার। যেহেতু বিজন এখন নেই, আমরা তার স্ত্রী সন্তানদের ঠকাবো না। বাড়ি বিক্রির টাকার ভাগ তোমরাও পাবে, তবে তুমি যদি এত বড় বাড়িটা পুরো দখল করার চেষ্টা করো তা কিন্তু আমরা হতে দেব না। রণজয়ের কাকা রুক্ষ স্বরে বলে উঠলেন, বাড়ি বিক্রি করতে না চাইলে আমাদের 3 কোটি টাকা দিয়ে দাও, তারপর যতদিন ইচ্ছে থাকো এখানে, না হলে তোমাদের এখান থেকে তুলে বাড়ি বিক্রি করতে বাধ্য হব আমরা। ভয়ে জড়সড় রণজয়ের বোনকে জড়িয়ে ধরে ওর মা মিনতি করে বললেন, 3 কোটি টাকা আমরা কোথায় পাবো? রণজয়ের বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের কি অবস্থা সে তো তোমরা জানোই। এসব দেখে শুনে রণজয়ের বন্ধুরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো, আর রণজয়ের মনে হলো বন্ধুদের সামনে তার আর প্রেস্টিজ বলে কিছু থাকলো না। এক্ষুনি কিছু একটা না করলে কলেজে গিয়ে আর মুখ দেখানোর জো থাকবে না তার। তার করণীয় কী বা আছে ভেবে না পেয়ে চেঁচিয়ে উঠল রণজয়, আমাদেরই বাড়িতে এসে আমার মাকে থ্রেট করার সাহস কোথা থেকে পেলে তোমরা? রণজয়ের চিৎকার শুনে সবাই অবাক হয়ে ওর দিকে তাকালো। রণজয় কোনো দিকে না তাকিয়ে একভাবে চিৎকার করে বলল, তোমাদের কি লজ্জা বলে কিছুই নেই? আমার বাবা সারা জীবন তোমাদের সবাইকে সাহায্য করেছে। একা হাতে স্টার গ্রুপের হাত থেকে আমাদের ফ্যামিলি বিজনেসটা বাঁচিয়েছিল বাবা। এমনকি সেই স্টার গ্রুপের সঙ্গে শত্রুতার জেরে প্রাণ পর্যন্ত দিল মানুষটা, আর এখন তার চলে যাওয়ার পর তোমরা তার পরিবারকে এভাবে হ্যারাস করার চেষ্টা করছো। তার মা রণজয়ের রাগ দেখে থামানোর চেষ্টা করলেও ততক্ষণে ওর রাগ সীমা ছাড়িয়ে গিয়েছিল। তার কাকাও কোমর বেঁধে ঝগড়া করতে নেমে পড়লেন। বাচ্চা ছেলে, নাক টিপলে দুধ বেরোয়, সে এসেছে বিজনেস নিয়ে কথা বলতে। ওসব ছেড়ে এই বাড়িটার কথা বল। এটা আমাদের বাবার বাড়ি, আর এই বাড়িতে আমাদের সব ভাই বোনের সমান ভাগ, বুঝলি?
আর ভাগ না পেলে আমরা আদালতে গিয়ে তোর মাকে 3 কোটি টাকা দিতে বাধ্য করব। রণজয়ও চিৎকার করে বলল, থামো তোমরা, মাকে এর মধ্যে টানছো কেন? আমি রণজয় রায়, আমার মায়ের একমাত্র ছেলে। আমি কথা দিচ্ছি যে 3 কোটি টাকা তোমাদের মুখের উপর ছুঁড়ে মারব। রণজয়ের বন্ধুদের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে এটা শুনে ফিক করে হেসে ফেলল। এটা দেখে আরও কনফিডেন্স পেয়ে রণজয় বলল, এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে না গেলে কুরুক্ষেত্র হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি। ঘাবড়ে গিয়ে ওর কাকা পিসিরা বেরিয়ে যাওয়ার আগে বলে গেল, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, কিন্তু তোর হাতে আর 6 মাস সময় আছে, মনে রাখিস। রণজয়ের মা অবাক হয়ে ওর দিকে দেখলে রণজয়ও তার ঘরের দিকে চলে গেল। এবার ও ভাবছিল, রাগের মাথায় 3 কোটি টাকা দেওয়ার কথা বলে ফেললেও এত টাকা সে পাবে কোথায়? শেষমেশ মা বোনকে নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে নাকি? আর তখনই রণজয়ের মনে পড়ল ডক্টর চাকির কথা।